গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট আমরা করাচ্ছিলাম, তারই অঙ্গ হিসাবে 2017 সালের যে সলিউশন সেটটা আমরা করাচ্ছিলাম অ্যারিথমেটিকের, তো তার আজকে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে আমি 55 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম। তো আজকে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোর আমরা সমাধান করে দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আজকের পরের কোশ্চেন কী আছে, বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়িয়েছে, অর্থাৎ আগে যদি ধরে নিলাম যে ক্ষেত্রফলটা কত আছে, 100 আছে, সরি, আমরা ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যটা হচ্ছে এল আর প্রস্থটা হচ্ছে বি। তাহলে এখন ক্ষেত্রফল 15% বেড়েছে, অর্থাৎ এখন নতুন এল হবে কত, 115/100 এল। আর নতুন বলেছে প্রস্থ 15% কমে গেছে, অর্থাৎ নতুন প্রস্থ হবে 100-তে 15 করে কমবে, আর এখানে 100-তে 15 বাড়ছিল, অর্থাৎ 100 + 15 হবে। আর এখানে 15 কমছে, অর্থাৎ 100-তে কমবে 15, তাহলে 100-তে 15 কমলে হচ্ছে 85 হবে। তাহলে 85 b/100 এটা হবে প্রস্থ। এখন আয়তক্ষেত্রের পুরনো অবস্থায় ক্ষেত্রফল কত হবে, পুরনো অবস্থায় ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল ইন্টু বি, অর্থাৎ এল বি। আর এক্ষেত্রে নতুন ক্ষেত্রে কী হবে, এই দুটোকে গুণ করলে যা হবে, অর্থাৎ 115 ইন্টু 85 বাই একের পিঠে 4টে শূন্য এত এলবি, এটা হবে। তাহলে এখন দেখো এটা গুণ করলে কত পাচ্ছি আমরা, গুণ করলে হচ্ছে দেখো 115 ইন্টু 85, এটা গুণ করো 25-এর পাঁচ 57, আর এখানে হচ্ছে পাবে হচ্ছে 920, তাহলে এটা হচ্ছে 5779, তাহলে এটা আসছে হচ্ছে 9775 বাই এত এলবি। তাহলে দেখো এখন তাহলে কি আগে আগে যদি এত থাকে দৈর্ঘ্য, আর এখন হচ্ছে এত, অর্থাৎ কমে গেছে দৈর্ঘ্যটা, এই ক্ষেত্রফলটা, সরি, আগে ক্ষেত্রফল এত হলে এখন ক্ষেত্রফল এত হয়েছে, যেহেতু এলবিতে পরিমাণ এলবিতে কমছে, তাহলে এখন ক্ষেত্রফলটা কত কমছে দেখো, 10,000-এর মধ্যে হচ্ছে কত হচ্ছে 9,725, অর্থাৎ 225 কমছে কতর মধ্যে, 10,000-এর মধ্যে 225 কমছে কতর মধ্যে, 10,000-এর মধ্যে। আর সেটা যদি পার্সেন্টেজ করি তাহলে 100 হবে, দুটো শূন্য কেটে দাও, তাহলে থাকছে হচ্ছে কত 2.25, অর্থাৎ ক্ষেত্রফলের শতকরা কমছে কত 2.25। আর 2.25 মানে হচ্ছে 2.1-4, কোথায় হচ্ছে অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কত সেকেন্ড। তো আমরা জানি যখন কোনো ট্রেন কোনো ব্রিজ প্ল্যাটফর্ম অতিক্রম করে যখন ট্রেনটা, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে লম্বা যতটা দৈর্ঘ্য আছে, ব্রিজ বলো, সেতু বলো বা প্ল্যাটফর্ম বলো, তাদের দৈর্ঘ্যটা যোগ করতে হয়, টোটাল অত দৈর্ঘ্য অতিক্রম করে। আর যখন কোনো প্ল্যাটফর্ম মানে কী বলো মানুষ, খুঁটি বা কোনো একটা পোল তাকে অতিক্রম করে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এক্ষেত্রে যেহেতু ট্রেনটা কত কিলোমিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করছে, 105 মিটার লম্বা ব্রিজ, আর ট্রেনের দৈর্ঘ্য কত 70 মিটার, তাহলে টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করবে, 70 প্লাস 105, অর্থাৎ টোটাল আমাদের 175 মিটারের দৈর্ঘ্য সে ট্রেনটা অতিক্রম করবে। এখন ট্রেনটার গতিবেগ কত, ট্রেনটার গতিবেগ বলছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা কি জানি, আমরা জানি 18/5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে 18 দিয়ে এটাকে গুণ করলে 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে কত হচ্ছে 3 25 75, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 125/6 এত মিটার পার সেকেন্ড। তাহলে 125 যখন হচ্ছে এত মিটার পার সেকেন্ড, তাহলে এত মিটার দূরত্ব যেতে সময় লাগছে কত, 1 সেকেন্ড। তাহলে এত মিটার দূরত্ব যেতে কত সেকেন্ড সময় লাগবে, নিশ্চয়ই তাহলে কী হবে 175 একে ভাগ করবো আমরা, কারণ হচ্ছে আমরা কি জানি, কারণ আমরা জানি যে সময়টা মানে হচ্ছে ডিস্ট্যান্স বাই ভেলোসিটি, ডিস্ট্যান্স বাই ভেলোসিটি। তাহলে ডিস্ট্যান্সকে আমরা ভেলোসিটিতে ভাগ করবো, টোটাল 125/6 মানে 6টা উপরে চলে যাবে। 125কে 5 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 5 25 125, আর 25 দিয়ে কাটলে এটা হচ্ছে কত হচ্ছে 7 25 175, তার মানে হচ্ছে আমাদের 42/5, আর 42/5 মানে 5 এটা 40, 8×2=5 এত সেকেন্ড, 8×2=5 সেকেন্ড বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে। তাহলে দেখো এই ধরনের অঙ্ক যখন পাবে, একটা জিনিস দেখো, যখন আমি 5 দিয়ে ভাগ করছি তখন আমাদের 4 অবশিষ্ট থাকছে, যখন 6 দিয়ে তখন 5, 7 দিয়ে করলে 6,
8 দিয়ে করলে 7, 9 দিয়ে করলে 8। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে 5, এখান থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি? বিয়োগ করলে 1। 6 যখন দিয়ে ভাগ করছি তখন আমাদের 5 অবশিষ্ট থাকছে, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? 1। যখন আমরা 7 দিয়ে ভাগ করছি তখন আমাদের অবশিষ্ট থাকছে 6, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 1। 8 দিয়ে করলে পাচ্ছি 7, সেটা করলে 1। 9 দিয়ে যখন করছি তখন পাচ্ছি 8, তাহলে 1। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই এদের ডিফারেন্সটা, এই যে যেটা দিয়ে ভাগ করছি সেটা এবং যেটা অবশিষ্ট থাকছে সে দুটো যদি বিয়োগ করি, প্রত্যেক ক্ষেত্রে আমাদের কত অবশিষ্ট থাকছে? সেম নাম্বার 1। তাহলে এক্ষেত্রে আমাদের যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে যে এই যে 5, 6, 7, 8, 9 এদের আমরা এলসিএম করবো, লসাগু করবো। লসাগু করার পরে বলেছে না যে এইটা অবশ্যই ভাগ করলে অবশিষ্ট থাকছে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তখন এটা বিয়োগ করবো। তাহলে দেখো 5, 6, 7, 8, 9 এদের আমরা কী করি? এদের আমরা লসাগু করি। তাহলে 2 দিয়ে করলে পরে 5 থাকছে, 3 থাকছে, 4 থাকছে, 7 থাকছে, 9। এটাকে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে এখানে 5 থাকছে, 7 থাকছে, 4 থাকছে, 3। তাহলে দেখো কত হচ্ছে? 3 দুগুণে 6, 5 6 30, আর এখানে 12 7 দুগুণে 84, 30 × 84, এটা করলে হচ্ছে তোমার দাঁড়াবে হচ্ছে 2520, 2520। এটা আসবে এদের লসাগু। এখন যেহেতু এই অবশিষ্ট নাম্বারটা এটা ভাগ করার পরে অবশিষ্ট থাকছে, সেটা ডিফারেন্স করলে 1 এসছে, তাহলে এখান থেকে 1 বাদ দাও, সেটা হবে 2519। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এতে যেটা আছে সেটা। এটা একটা রুল বা নিয়মের মতো, যখন আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো এরপরে, তো তখন তোমরা দেখতে পাবে লসাগু গসাগুর ক্ষেত্রে যে এখানে এরকম একটা রুল আছে, ঠিক আছে? অর্থাৎ এলসিএম অফ একটা নাম্বার মাইনাস কে, এই যে নাম্বারটাকে কে ধরা হয়, এরকম একটা রুল। তো চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে? বলছে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য নয় কিন্তু। তাহলে দেখো 10% ক্ষতিতে বিক্রি করছে, আর বলছে 54 টাকা যদি বেশিতে বিক্রি করতো তাহলে 8%, এইটা হচ্ছে সিপি এখানে ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় করছে এইটা কত? -10% এদিকে। আর যদি বলেছে 8% এদিকে বিক্রি করতো, তাহলে টোটাল এই যে এন্টায়ার যেটা হতো, এই লাভটা হতো 54 টাকা। তাহলে এই 10 আর 8 অর্থাৎ 18%, সেই 18%-এর ভ্যালু হচ্ছে 54। অর্থাৎ আমরা বলতে পারি 18% মানে হচ্ছে 54, তাহলে 1% মানে হচ্ছে 3, অর্থাৎ 100% টোটাল আমাদের যে সিপি যেটা হবে সেটা হবে 300 টাকা। অর্থাৎ সিপি যেটা হবে 300 টাকা। এবার বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে 300 টাকার উপরে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 300 টাকার কত? 10% ক্ষতি হয়েছে বিক্রি করেছে, তার মানে 90%-এ বিক্রি করছে। 300 টাকার 90% মানে হচ্ছে 3 9 27, 270 টাকা। তাহলে অপশান 270 টাকা কোথায় আছে? অপশান ডিতে দেখো 270 টাকা আছে। অপশান ডি হচ্ছে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? এখানে একটু পাল্টে দিয়েছে। আমরা সাধারণত এই ক্ষেত্রে বলি যে প্রশ্নে দেওয়া থাকে যে ঘড়িটির ক্রয় মূল্য কত, কিন্তু এখানে ঘড়িটির বিক্রয় মূল্য দিয়েছে, সেলিং প্রাইস, কত টাকায় বিক্রি করেছে সেটা দিয়েছে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকবে, অঙ্ক সোজা থাকবে, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের বিক্রয় অপশান কী পেলাম? আমরা ডি পেলাম। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে। এটা হচ্ছে গ্রুপ সির আমাদের যে শেষ কোশ্চেন, এরপর আমরা গ্রুপ ডির কোশ্চেনগুলো সলিউশন মানে সমাধান করবো। দেখো বলেছে 4 টু দি পাওয়ার 0.5, আচ্ছা এটা আছে 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার কত? 4 ইন্টু আছে 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখো 4 মানে কত? 2, 2 এর মাথায় হচ্ছে 2, তাহলে তার মাথায় 0.5 মানে ওটা গুণ হয়ে যাবে, প্লাস 0.5 মানে হাফ, হাফের মাথায় কত হচ্ছে? 4 ইন্টু 2 এর মাথায় 4। এটা দেখো 2 এর মাথায় কত হবে? 2 ইন্টু 0.5 মানে 5 গুণে 10, তাহলে 2 এর মাথায় 1 হবে, আর 1/2 এর মাথায় 4 হবে এখানে, আর 2 এর মাথায় 4, এই 2 কাটবে, তাহলে পড়ে থাকবে আমাদের 2 টু দি পাওয়ার অর্থাৎ 2 থাকবে। তাহলে অপশান কোথায় আছে? সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের গ্রুপ সির টোটাল 60খানা কোশ্চেন। এর আগের পার্টের ভিডিওতে আমি কিছু দেখিয়েছিলাম, আর এই পার্টে 5টা কোশ্চেন বাকি ছিল, সেটা দেখিয়ে দিলাম। তো আশা করি এটা অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। তো চলে আসছি আজকে পরের গ্রুপ সি ডির কোশ্চেনগুলো। 15টা কোশ্চেন আছে এখানে। দেখো গ্রুপ ডির কোশ্চেন, প্রথম কোশ্চেন কী বলেছে? বলেছে যে 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? অপশান দেওয়া আছে। আচ্ছা 2 থেকে 12-র মধ্যে আমরা মৌলিক সংখ্যাগুলো হিসাব করছি। 2 এর পরে মৌলিক সংখ্যা কত আসছে? 3, তারপরে 5, তারপরে 7, তারপরে কত আসবে? তারপরে আসবে 11। ঠিক আছে? তাহলে এই দুটো তাহলে 2 থেকে বলেছে 12-র মধ্যে, তাহলে 2ও আমরা কনসিডারে আনবো না, 12ও আমরা আনবো না, এদের মাঝে যে সংখ্যাগুলো আছে সেইগুলোর যোগফল করতে হবে। তাহলে যোগফল করলে এখানে কত পাচ্ছি? 3, 5, 7, 9 তো হবে না, 11 হবে। তাহলে দেখো 11 আর 3-এ কত পাচ্ছি? 14, আর 7 আর 5-এ 12, অর্থাৎ এটা যোগ করলে পাচ্ছি হচ্ছে 26। তাহলে অপশান কোথায় আছে? অপশান এতে আছে 26। তাহলে অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 10% বাড়ানো বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? এটা জেনে রাখবে, যদি বর্গক্ষেত্রের কোনো বাহুর দৈর্ঘ্য a% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয় কত? 2a প্লাস a স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট। তাহলে সেক্ষেত্রে 2a মানে 10 মানে 20, আর স্কোয়ার করলে হচ্ছে 100/101, মানে 20 আর 1-এ 21% বৃদ্ধি হবে। অপশন বিতে আছে 21%, তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? দেখো 10% মানে প্রথমে যদি বাহুর দৈর্ঘ্য কত হয়? বাহুর দৈর্ঘ্য যদি 10 থাকে
তাহলে হচ্ছে তখন বাহুর দৈর্ঘ্য 10 হলে ক্ষেত্রফল কত হচ্ছে 100, 10-এর স্কোয়ার বর্গ, যেহেতু ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে 10 হলে 10-এর স্কোয়ার 100। এখন বলেছে 10% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ প্রতি 100-তে 1 করে 100-তে 10 বাড়ছে, মানে 10-এ 1 বাড়বে, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 11। এখন তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ 11-এর স্কোয়ার, সেটা হবে 121। তাহলে এখানে কত বাড়লো ক্ষেত্রফল, 100 ছিল, এখানে 121 হয়ে গেল, তাহলে কত পার্সেন্ট বাড়লো, 21% বাড়লো। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলছে যে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য হবে কত? তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। ট্রেনের দৈর্ঘ্য কত, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি আমরা কি করি, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 6 দিয়ে এটাকে কাটলে 3 6 18, 6 দিয়ে এটাকে কাটলে 5, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত, 25/3 এত মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, 25/3 এত মিটার পার সেকেন্ড। এবার বলছে 27/2 সেকেন্ডে তাহলে কত দূরত্ব যাবে। তাহলে 1 সেকেন্ডে যদি এত মিটার যায়, তাহলে 27/2 সেকেন্ডে নিশ্চয়ই এটাকে গুণ করতে হবে, 27/2 সেকেন্ড। 3 দিয়ে এটাকে কাটলে 9, তাহলে 9×25 কত হচ্ছে, 9×25 হচ্ছে 225/2, এত হচ্ছে এত মিটার যাবে, অর্থাৎ 100টা ভাগ করলে 112.5 এত মিটার যাবে। কোথায় আছে, অপশান এতে দেখো আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলছে এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় বলেছে 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে দেখো দুই যমজ ছেলে আর এক ব্যক্তি, মানে কজন ব্যক্তি, মোট 3জন ব্যক্তি। অর্থাৎ আমরা ধরতে পারি যে মানুষটা আছে ম্যান প্লাস ম্যান আছে এবং তার দুই যমজ ছেলে, অর্থাৎ দুজনই যমজ, দুজনের বয়স সমান, অর্থাৎ যমজ মানে দুজনের বয়স সমান। তাহলে আমরা তার যদি এজ ধরি সেটা হচ্ছে 2s, তাহলে টোটাল এদের যোগফল হচ্ছে, গড় যেহেতু 3জনের 30 বছর, তাহলে টোটাল যোগফল হচ্ছে 3×30 = 90 বছর। তাদের কত হবে, তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। এবার দেখো, এবার বলেছে যে মানুষটা অর্থাৎ ম্যান এবং তার একজন ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5/2। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, দেখো এখান থেকে পাচ্ছি হচ্ছে 5s = 2m। তাহলে এখান থেকে এস পাচ্ছি কত, 2m/5। তাহলে এখানে বসাও 2m/5, m প্লাস 2 গুণ এস, এস মানে হচ্ছে 2m/5, সেটা মানে হচ্ছে 90। তাহলে দেখো 2 দুগুণে 4m, আর এখান থেকে এটা করলে 5m, তাহলে টোটাল 5 আর 4 9m/5, এটা করলে হচ্ছে 90। 9 দিয়ে 2 সাইডে কাটো 10, তাহলে এখান থেকে পেলাম কত, m মানে হচ্ছে কত, 5×10 = 50 বছর। তাহলে লোকটার বয়স চেয়েছে, ব্যক্তির বর্তমান বয়স চেয়েছে কত, 50 বছর। অপশান ডিতে আছে 50 বছর, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে কম, থেকে 15 কম, তবে সংখ্যাটি এর 20% কত হবে। তাহলে এখানে দেখো একটা সংখ্যা আছে তার 25%, ওই সংখ্যার 30%-এর থেকে 15 কম, অর্থাৎ সংখ্যার 25%। আচ্ছা 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/4, আর 30% মানে হচ্ছে কত, 3/10। তাহলে এই 3/10টা বেশি, 1/4টা কম, অর্থাৎ কত কম, 15 কম। তাহলে 3/10 থেকে 1/4 এটা বাদ দাও, কত হচ্ছে, 20 হবে, লসাগু 2 6 বাই মানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 1/20। অর্থাৎ এই যে 1/20 অংশ, কোনো সংখ্যার 1/20 অংশ, সেটার মান বলেছে 15। তাহলে টোটাল আমাদের হচ্ছে বলেছে এক অংশ মানে কত, 15 × 20 এত। টোটাল যে পূর্ণ সংখ্যা যেটা, যে সংখ্যাটা আমাদের সেটা হচ্ছে এত, 15 × 20 এত, মানে 300। আর বলছে সংখ্যাটার 20%, মানে এটার 20% করতে হবে, বের করতে বলেছে। তাহলে 20/100, এটা দিয়ে 20 দিয়ে এটাকে কাটো 5, 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4, আর 4 15 কত হচ্ছে 60। তাহলে অপশান কোথায় আছে, অপশান বিতে আছে 60। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করছে অঙ্কগুলো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে 56482 এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান অভিহিত মান, যদি বাংলা না বুঝতে পারে এখান থেকে ইংলিশ ভ্যালু দেখে নাও, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু। তাহলে এদের কি বলেছে, প্রোডাক্ট মানে গুণফল কত হবে সেটা বের করতে বলেছে। এই সংখ্যাটিতে 4 কোথায় আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, এরকম করে লিখে নাও। দেখো 3 আছে, 2 আছে, 8 আছে, 4 আছে, তাহলে 4 কোথায় পড়ছে, হাজারের ঘরে আছে। তাহলে একটা হচ্ছে 4-এর হচ্ছে ফেস ভ্যালু যেটা আছে সেটা 4ই হবে, আর 4-এর প্লেস ভ্যালু যে স্থানে আছে, স্থান কোথায় আছে, হাজার আছে, তাহলে হাজারের ঘরে থাকলে 4-এর ভ্যালু হচ্ছে 1000 প্লেস ভ্যালু। তাহলে এই দুটো ভ্যালুর গুণ করতে বলেছে, তাহলে 4 × 4000, এটা করলে কত হবে, 16,000 হবে। কোথায় আছে, অপশান এতে আছে 16,000। অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। খুবই সোজা, সিম্পল। চলে আসছি পরের কোশ্চেনে। দেবো বলেছে যে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। এই যে ভগ্নাংশটি 4টে দেওয়া আছে, ABCD করে দেওয়া আছে, 4টে ভগ্নাংশের মধ্যে কোনটা সবথেকে বড়।
প্রথমটা দেখো, এটা 4 পূর্ণ আছে 2-3, এটা মানে কত হচ্ছে 3 4 12 দিয়ে 14/3। তারপরে কত আছে 4 পূর্ণ 1-6 মানে 4 4 24 আর একে 25/6। আর কি কি আছে, আর দেখো 39/12 আছে, 47/12 আছে। আচ্ছা, যখন কোনো আমাদের কি আছে, আমাদের যদি ভগ্নাংশ দেওয়া থাকে, সেই ভগ্নাংশগুলোর মধ্যে যদি আমরা বড় আর ছোট নির্ণয় করতে যাই, তাহলে আমাদের সবসময় কী করতে হয়, সবসময় আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশ লব বাই হর আকারে থাকে। এই যে হর যেটা আছে, হরগুলোকে সবসময় সমান রাখতে হবে, তবে আমরা তুলনা করতে পারবো। এখানে দেখো হর আছে 3, এখানে 6, এখানে 12, এখানে 12, তাহলে আমরা তুলনা করতে পারবো না যেহেতু আলাদা আছে। তাহলে আমাদের কী করতে হবে, সবগুলোকে সমান নিয়ে যেতে হবে। তাহলে এটা 12 আছে, দেখো সব থেকে বড় সংখ্যা 12 আছে, তাহলে 12তে নিয়ে যাই। তাহলে 12তে নিয়ে যেতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, আর এটাকে 3 দিয়ে 4, তাহলে কত হলো এটা 56/12। আর এটাকে যদি 12 নিয়ে যেতে হয়, 12 বানাতে হয় নিচে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 12 আসবে, আর 25 দুগুণে 50 আসবে। তাহলে এইবার দেখো আমরা তুলনা করতে পারবো, এখানে আছে 12, এখানে 12, এখানে 12, এখানে 12, তাহলে উপরে যার লব যে বড় থাকবে সেই সব থেকে বড় হবে। অর্থাৎ লব দেখো এখানে 56, এটা সব থেকে বড় আছে। অর্থাৎ এটা কোথা থেকে এসছে, এটা আমাদের এসছে হচ্ছে 4 পূর্ণ 2/3 থেকে এসছে। তাহলে আমরা বলতে পারি যে 4 পূর্ণ 2/3 এই ভগ্নাংশটাই সব থেকে বড়। অন্যভাবে তোমরা করতে পারতে, দেখো 39/12 এটাকে ভাঙালে 3 পূর্ণ সামথিং আসবে, এটাকেও ভাঙালে 3 পূর্ণ সামথিং আসবে। সেখান থেকে বলতে পারি যে এই দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে কোনো একটা বড় হবে। এখন 1/6 আর 2/3 এটার মধ্যে কে বড়, 2/3টা বড়, তাহলে অপশন এ থেকে বলতে অপশন এই হচ্ছে বড়। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী হয়েছে, বলেছে 3কে কত দিয়ে গুণ করলে -1 হয়। আচ্ছা, 3কে কত দিয়ে গুণ করলে, 3কে একটা সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করছি, তাহলে -1 পাচ্ছি। তাহলে এই সংখ্যাটা আমি কত পাচ্ছি, 3টা যদি উপাশে নিয়ে যাই -1/3 হবে। অর্থাৎ 3কে -1/3 দিয়ে গুণ করলে পরে আমাদের কী হয়, -1 পাই। অপশান সি হচ্ছে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলছে 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই ধরনের অঙ্ক যখন পাবে তখন এটাকে সবার প্রথমে কী করবে, বর্গমূল করার চেষ্টা করবে। তাহলে দেখো 8 8 কত হচ্ছে 64, 1 9 8, 8-এর ডবল কত হচ্ছে 16, তারপরে একবার যাবে 161, তাহলে এখানে থাকবে 7, আর এখানে থাকবে কত হবে 6 আর 3 37। তাহলে দেখো 81 নিলে 37 বেশি থেকে যাচ্ছে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি 82 গুণ 82 করো, 82 গুণ 82 করলে পাবো হচ্ছে কত, দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 8 64 আর 65, তাহলে এখানে হচ্ছে 4 আর 2 হাতে 1 7 6, আচ্ছা 67 24, তাহলে এইবার হচ্ছে 67 24, এটার থেকে 6598, এটা কত বেশি দেখো, এটা হচ্ছে 6 2 1, 126 বেশি। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার সঙ্গে 126 যদি আমি যোগ করি, তাহলে আমাদের একটা কী আছে, পূর্ণবর্গ সংখ্যা পাবো, এবং সেটা হবে 82 স্কোয়ার হবে। অর্থাৎ 126 কোথায় আছে, অপশান সি হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকে। তাহলে দেখো 1023 আছে, এটাতে ভাগ করলে পরে 3 থাকছে অবশিষ্ট, তাহলে 3টাকে বাদ দাও, তাহলে কত হচ্ছে 1020। আর আমাদের 750 আছে, এটাকে যখন ভাগ করছি আমরা ওই সংখ্যাটা দিয়ে, তখন 2 অবশিষ্ট থাকছে, তাহলে এটা বাদ দাও, কত হবে 748। এখন যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে এই 1020 আর 748 এদের গসাগু হবে। তাহলে 748 দিয়ে 1020কে ভাগ করার চেষ্টা করতে একবার যাচ্ছে, 748 থাকবে কত, এখানে থাকবে হচ্ছে বিয়োগ করলে থাকবে হচ্ছে 272, এটাকে ভাগ করো 748 নাও, দুবার যাবে 40, 204, 204 দিয়ে 272, এটাকে ভাগ করলে একবার 204 থাকবে হচ্ছে, দেখবে বিয়োগ করে 68, 68 দিয়ে 204, তাহলে এটা দিয়ে হচ্ছে 3 3 8 24 4 3 6 20, তাহলে হচ্ছে 68। তাহলে এই যে 1020 আর 748 এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 68। তাহলে 68 হচ্ছে সেই সংখ্যা যাকে এই 1023 এবং 750 দুটোকে যদি ভাগ করি, তাহলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। অর্থাৎ 68 কোথায় হচ্ছে, অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিন ওই পুকুর কাটতে পারবে। তাহলে এখানে দেখো দিন সংখ্যা টোটাল হচ্ছে আমাদের কি আছে, দিন সংখ্যা আছে আর লোক সংখ্যা আছে। দিন সংখ্যা প্রথমে 12 দিন লাগছিল, তাহলে 12 দিনে কাটতে হলে 24 জনের দরকার। এবার বলছে 8 দিনে কাটতে হবে, তাহলে কতজন লোক লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা, এই দিন সংখ্যা আমি কমিয়ে দিচ্ছি, অর্থাৎ কম দিনে আমাদের পুকুর কাটতে হবে। তাহলে কম দিনে কাটতে হলে নিশ্চয়ই লোক সংখ্যা কী হবে, বেশি লাগবে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমাদের কি বলেছিলাম আমরা, ভগ্নাংশ যেরকম আছে সেরকম বসে যায়, অর্থাৎ ভগ্নাংশটা হবে 12/8। আর এখানে যেটা দেওয়া আছে 24, সেটাকে এখানে গুণ করো, তাহলে এটা দিয়ে গুণ করলে 3 8 24, অর্থাৎ 3 12 36। টোটাল আমাদের যদি 8 দিনে কাটতে হয়, তাহলে আমরা পেলাম কত, লোক সংখ্যা কতজন লাগবে
36 জন। কোথায় আছে? অপশন ডিতে আছে। অপশন ডি হচ্ছে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য সুদ, বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। তাহলে দেখো 5% ছিল আগে, এখন হচ্ছে 4%। তাহলে সুদ কমে যাচ্ছে কত? 250 টাকা। অর্থাৎ এখান থেকে সুদের পার্সেন্টেজ কত? ডিফারেন্স কত? 1%। অর্থাৎ 1%-এর ডিফারেন্সটা সেটা হচ্ছে 250 টাকা। তাহলে আমরা জানি মূলধন টোটাল হয় 100%, সেটা মানে কত হবে? সেটা মানে হবে 25, তারপরে দুটো শূন্য, অর্থাৎ 25,000 টাকা। কোথায় আছে? অপশন বিতে আছে। অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে যে এরকম একটা জিনিস দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি যে ভাগের কাজ সবসময় আগে হয়, অর্থাৎ 90 ভাগ হবে 0.09 আর গুণ এখানে 10। তাহলে এটা করলে উপরে আসবে 900 আর নিচে আসবে 9 দশমিক যদি তুলি তাহলে উপরে যাবে হচ্ছে 100। টোটালটা রুট 9 দিয়ে এটাকে কাটলে হবে 100। তাহলে রুটের ভেতরে থাকবে দুটো 100, 100 গুণ 100 মানে হচ্ছে রুটের বাইরে আসলে এটা দাঁড়াবে হচ্ছে 100। অপশন কোথায় আছে? অপশন বিতে আছে। অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। খুবই সোজা দিয়েছে এগুলো। এবার দেখো পরের একটা কোশ্চেন দিয়েছে। কি বলেছে? একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো এবং 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য হচ্ছে 12.08 মিটার হলে খুঁটির দৈর্ঘ্য চেয়েছে। তাহলে সবার প্রথম কাজ হবে আমাদের যে এই যে 1/10 এইটার লসাগু, টোটালটা যোগফল কত অংশ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1/10, 1/20, 1/30 যোগ 1/40 যোগ 1/50, বিশাল বড় একটা ভগ্নাংশ 1/50, এটা লসাগু করলো। লসাগু করলে পাবে দেখবে হচ্ছে 600, নিচে আসবে 600 আর উপরে আসবে হচ্ছে 147। তাহলে এত হচ্ছে আমাদের, আমি করে দিচ্ছি, দেখবে তোমরা এটা করলে এরকম পাবে। তাহলে এবার কি হচ্ছে? তাহলে এটা যদি আমি এক অংশ, আমাদের টোটাল যে আমাদের ধরেছি এক অংশ, তাহলে এক অংশ থেকে আমরা যদি বিয়োগ করি 147/600 এত অংশ, এটা করলে পাবো হচ্ছে 453/600 এত অংশ। তাহলে এই অংশটার পরিমাণ আমাদের কি হচ্ছে? এই অংশটার পরিমাণ হচ্ছে এই যে 12.08 এটার সঙ্গে সমান। তাহলে ওখান থেকে আমি পুরো অংশটা পাবো কত? পুরো অংশটা পাবো হচ্ছে 12.08 গুণ 600/453। ঠিক আছে? দশমিক দিয়ে তুলে এখানে 100 নাও, 100 দিয়ে এটাকে কাটলে 6, 6 দিয়ে এটা 3 দিয়ে যদি কাটি এটা 2, 3 দিয়ে এটাকে কাটলে 151, 151 দিয়ে এটা 2 হবে, সরি 8 2 মানে হচ্ছে 16। তাহলে অপশন সিতে দেখো 16 আছে, তাহলে পাবে হচ্ছে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তোমরা করে দেখবে পাবে। পরের কোশ্চেন চলে আসছি, শেষ কোশ্চেন আমাদের। কত বলেছে যে এটা যোগফল এক্স হয় তবে এক্স হয়। আচ্ছা, সবগুলো যদি এরকম যোগ করো 79.63। যোগের ক্ষেত্রে কী হয়? আমাদের যে দশমিক যেটা আছে, দশমিকটাকে ফিক্সড রাখতে হয়, সেম জায়গায় রাখতে হয়। তাহলে এটা দেখো দশমিক রাখলাম, দশমিকের পরে 8 আছে, এখানে কিছু নেই, শূন্য দিয়ে দাও। আর আগে আছে 3, তারপরে আছে 6, তারপরে আছে 9, আর এখানে আছে কত? 7.953। এটা যোগ করো, যোগ করলে পাবে দেখবে 1051.383, এটা পাবে তোমরা। আর এই পাশে আছে কত? 18.732। তাহলে এক্সের মান, এইটা নিশ্চয়ই বিয়োগ আছে, তাহলে এক্সের মান এই পাশের থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এটার থেকে যদি আমরা দেখো 1051.383, এটার থেকে যদি আমরা কত বিয়োগ করি? 18.732, এটা বিয়োগ করি 156, এটা আসবে 23, 1032.651। তাহলে কোথায় আছে 1032.651? অপশন সিতে। অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল টোটাল আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি 2017 সালে আসা কোশ্চেনের সলিউশনটা আমি এই দুটো ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা থেকে যদি কিছুটা উপকার পাও তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরের দিন থেকে আমি প্র্যাকটিস সেট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে ম্যাথ এবং রিজনিংয়ের যে প্র্যাকটিস সেট আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে এবং উপকার পাবে। তো থ্যাংক ইউ সকলকে আরেকবার ভিডিওটা দেখার জন্য।